সমুদ্রের ঢেউগুলো সেদিন অদ্ভুত রকমের ছিল, শান্ত, কিন্তু ভেতরে যেন লুকিয়েছিল এক গভীর অস্থিরতা। শুটিং এর ব্যস্ততার মাঝে একটু সময় পেয়েছিলেন রাহুল। আকাশটা ধূসর, বাতাসের লবণের গন্ধ আর দূরে ঢেউয়ের গর্জন সব মিলিয়ে এক অদ্ভুত নিস্তব্ধতা। ঠিক তখনই তিনি মোবাইলটা বের করলেন। স্ক্রিনে ভেসে উঠল একটি নাম, বাবু। হালকা হাসলেন তিনি, ক্লান্ত চোখে যেন এক মুহূর্তে আলো জ্বলে উঠল। কলটা রিসিভ করলেন। হ্যালো বাবু, কি করছো? ওপাশ থেকে ভেসে এলো শিশুর সুলভ উচ্ছ্বাস। বাবা, তুমি কখন আসবে? তুমি তো বলেছিলে আমাকে নিয়ে পার্কে যাবে। রাহুল কিছুক্ষণ চুপ করে থাকলেন, সমুদ্রের দিকে তাকিয়ে বললেন, খুব তাড়াতাড়ি আসবো রে। আর এইবারে গেলে শুধু পার্ক না, আমরা অনেক দূরে ঘুরতে যাব, ঠিক আছে? ছেলেটা খুশিতে হেসে উঠল। প্রমিস? প্রমিস। একটা ছোট্ট বিরতি, হাওয়াটা যেন একটু জোরে বইতে শুরু করলো। বাবা, হ্যাঁ, তুমি আমাকে মিস করো? এই প্রশ্নটা শুনে রাহুলের চোখ হালকা ভিজে উঠল। তিনি নিচু গলায় বললেন, খুব করি, প্রতিদিন করি, শুটিং এর ফাঁকে, রাতে ঘুমানোর আগে, সব সময়। ওপাশে কিছুক্ষণ নীরবতা। আমিও করি বাবা। এই তিনটা শব্দ যেন রাহুলের বুকের ভেতরটা কাঁপিয়ে দিল। তিনি চোখ বন্ধ করলেন। মনে পড়ে গেল ছেলের সঙ্গে কাটানো ছোট ছোট মুহূর্তগুলো, প্রথম স্কুলে যাওয়া, প্রথম আঁকা ছবি, প্রথম বাবা ডাকা। শুনে বাবু, তিনি হঠাৎ বললেন, তুমি কিন্তু মাকে খুব ভালো করে শুনবে, ঠিক আছে? কিন্তু তুমি কবে আসবে? রাহুল একটু থেমে বললেন, যদি কখনো আমি একটু দেরি করি, তবু তুমি কাঁদবে না, ঠিক আছে? তুমি তো আমার সাহসী ছেলে। ছেলেটা অবাক হয়ে বলল, তুমি দেরি করবে কেন? রাহুল হালকা হাসলেন, কিন্তু সেই হাসির ভেতরে যেন অজানা এক ভার ছিল। না, এমনিই বললাম, কাজ তো থাকে, তাই না? ঢেউগুলো এবার জোরে আছড়ে পড়তে লাগলো। পাশে কেউ ডাকছিল, রাহুল দা, শট রেডি। তিনি হাত তুলে ইশারা করলেন, একটু আসছি। তারপর আবার ফোনে মন দিলেন। বাবু, একটা কথা মনে রাখবে। কি বাবা? যাই হোক না কেন, তুমি সবসময় সত্য কথা বলবে আর কাউকে কষ্ট দেবে না। আর আমাকে নিয়ে কখনো দুঃখ পেলে আকাশের দিকে তাকাবে, আমি ওখানেই থাকবো। ওপাশের ছোট্ট কণ্ঠটা কাঁপতে শুরু করলো। বাবা, তুমি এমন কথা বলছো কেন? তুমি কি অসুস্থ? রাহুল দ্রুত নিজেকে সামলে নিলেন। না রে পাগল, আমি একদম ঠিক আছি। আমি তো শুধু তোমাকে শেখাচ্ছি। তুমি আমাকে ছেড়ে যাবে না তো? এই প্রশ্নটা শুনে যেন সব থেমে গেল। রাহুলের গলা ভারী হয়ে এলো। তিনি অনেক কষ্টে বললেন, আমি কখনো তোমাকে ছেড়ে যাই না। আমি সব সময় তোমার সঙ্গে থাকি, ঠিক তোমার হৃদয়ের ভেতরে। ওপাশে কান্নার শব্দ শোনা গেল। বাবা, তুমি তাড়াতাড়ি আসো। রাহুল চোখ মুছে বললেন, আসছি রে, খুব তাড়াতাড়ি আসছি। শেষবারের মতো বললেন, আই লাভ ইউ বাবু। আই লাভ ইউ টু বাবা। কলটা কেটে গেল। কয়েক সেকেন্ড তিনি স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। তারপর গভীর একটা শ্বাস নিলেন, ফোনটা পকেটে রাখলেন আর ধীরে ধীরে সমুদ্রের দিকে হাঁটতে শুরু করলেন। কেউ তখনও জানতো না এই কথোপকথনটাই হতে চলেছে তার জীবনের শেষ ফোন কল। ঢেউগুলো তখন আরো উঁচু হচ্ছিল, আকাশটা আরো অন্ধকার। আর ঠিক 30 মিনিট পর সবকিছু বদলে গেল। শুটিং ইউনিটে হঠাৎ চিৎকার, রাহুল দা কোথায়? ওইদিকে গিয়েছিলেন। সমুদ্রে নেমেছেন নাকি? কয়েকজন দৌড়ে গেল পানির দিকে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। উত্তাল ঢেউয়ের ভেতরে হারিয়ে গেছেন একজন বাবা, একজন অভিনেতা, একজন মানুষ যার শেষ কথাগুলো শুধু একটা শিশুর হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে। ক্রসফায়ার ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে বিচারের আওতায় আসছেন প্রভাবশালী গডফাদাররা। শেখ হাসিনার 15 বছরের শাসনামলে র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর হাতে কথিত বন্দুকযুদ্ধ বা ক্রসফায়ার নামে যাদের হত্যা করা হয়েছে, এসব ঘটনার বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এমন তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। গতকাল ইনকিলাবকে তিনি বলেন, হাসিনার 1.5 দশকের শাসনামলে জঙ্গিবাদ দমন সহ ক্রসফায়ারের নামে শত শত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এসব বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের তথ্য উপাত্ত সংগ্রহ চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা পূর্ণাঙ্গ তথ্য উপাত্ত পেলে এ বিষয়ে বিস্তারিত অবহিত করা হবে। চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম আরো বলেন, এর মধ্যে আমরা বরিশাল জেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি ও সাবেক এমপি আবুল হাসনাত আবদুল্লাহর নির্দেশনা ও সংশ্লিষ্টতায় যেসব বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। আবুল হাসনাত আবদুল্লাহ ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার ফুফাতো ভাই। অভিযোগের তথ্য মতে 2015 সালে বরিশালের আঘইলঝড়া উপজেলা ছাত্রদলের নেতা টিপু হাওলাদার এবং জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা জাসাস নেতা কবির মোল্লাকে ক্রসফায়ারে হত্যা করা হয়।
এ বিষয়ে আবুল হাসনাত আব্দুল্লাহ সহ 4 জনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। দাখিলকৃত অভিযোগে উল্লেখ করা হয়, রাজনৈতিক বিরোধের জেরে হাসনাত আব্দুল্লাহর নির্দেশে তৎকালীন পুলিশ সুপার এবং অন্যান্য কর্মকর্তাদের মাধ্যমে তাদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়। এসব হত্যাকাণ্ডের সঙ্গে আবুল হাসনাত আব্দুল্লাহর মতো গডফাদাররা জড়িত ছিলেন। 2017 সালে বরিশালের মেহেদীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য কবির হোসেন রনিকে ক্রসফায়ারে হত্যা করা হয়। এই ঘটনায় 2024 সালের অক্টোবর মাসে হাসনাত আব্দুল্লাহ সহ 14 জনের বিরুদ্ধে পৃথক মামলা রয়েছে। এজাহারে বলা হয়, তৎকালীন সময়ে আসামিরা প্রভাবশালী হওয়ায় ভুক্তভোগী পরিবার মামলা করতে পারেনি। উল্লেখ্য, আবুল হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মানুষ হত্যার একটি ঐতিহাসিক অভিযোগ রয়েছে। জানা গেছে, 1974 সালে সরকারি ব্রজমোহন কলেজের 3 ছাত্র যথাক্রমে নজরুল, সদরুল ও সমরেশকে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের সঙ্গে আবুল হাসনাত আব্দুল্লাহ সংশ্লিষ্টতা রয়েছে। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা শেখ হাসিনার 1.5 বছরের শাসনামলে সংঘটিত বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে। এর মধ্যে সংস্থাটি তথ্য উপাত্ত ও প্রমাণ সংগ্রহ করতে শুরু করেছে। প্রাপ্ত তথ্য মতে শেখ হাসিনা 2015 থেকে 2021 সালের মধ্যে 6 বছরের শাসনামলে 1926 জন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এর মধ্যে চট্টগ্রাম বিভাগে হত্যাকাণ্ডের শিকার হন 459 জন, ঢাকা বিভাগে ক্রসফায়ারের শিকার হন 291 জন, খুলনা বিভাগে 260 জন, রাজশাহী বিভাগে 116 জন, ময়মনসিংহ বিভাগে 58 জন, রংপুর বিভাগে 47 জন এবং সিলেট বিভাগে 33 জন, বরিশাল বিভাগে 29 জন ক্রসফায়ার তথা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হন। দেশের 64 জেলায় ক্রসফায়ারে মানুষ হত্যা করা হয়। জেলা ওয়ারি হিসেবে এ সময় সবচেয়ে বেশি ক্রসফায়ারে হত্যা করা হয় কক্সবাজার জেলায় 226 জন, ঢাকা জেলায় হত্যা করা হয় 151 জন, চট্টগ্রাম জেলায় হত্যা করা হয় 70 জনকে। এসব ক্রসফায়ারে শেখ হাসিনার র্যাব ও পুলিশের গোয়েন্দা শাখার মাধ্যমে অলিখিত বিশেষ টিম গঠন করা হয়। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মধ্যে অধিকাংশই ছিলেন বিএনপি ও জামায়াত রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট। যদিও হাসিনা সরকার হত্যাকাণ্ডগুলোকে মাদক বিরোধী অভিযান কিংবা জঙ্গিবাদ দমন হিসেবে দাবি করত। 9 জেলায় কালবৈশাখী ঝড়ের শঙ্কা, নদী বন্দরে সতর্কতা জারি। দেশের 9টি জেলার ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় ও বজ্র বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বৃহস্পতিবার সকাল 9টা পর্যন্ত এই পূর্বাভাস বহাল থাকবে। সংশ্লিষ্ট এলাকার নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর, দিনাজপুর, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব এলাকায় বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই কারণে নদী বন্দরগুলোকে 1 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত মেনে চলতে বলা হয়েছে। এদিকে পরবর্তী 24 ঘন্টার নিয়মিত বুলেটিনে জানানো হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। কোনো কোনো এলাকায় বিজলির চমকানোর পাশাপাশি বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিরও শঙ্কা রয়েছে।